দিনের ষড়যন্ত্রটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সব রকমের কলা কৌশল প্রস্তুত করা শেষ। এখন শুধু শিকারের জন্য অপেক্ষা। চারদিক থেকে হানা দেওয়ার জন্য ওত পেতে আছে দলবল। একটা ইশারা পেলে জানোয়ারের মতো কোপ চালাবে তারা। ঘড়িতে টিকটিক করে 10টা বেজে যাচ্ছে। রাত্রিকালীন সময়। জঙ্গলের গোপন আস্তানায় 3টে ছেলে পেলে নিয়ে বসে আছে কালাম। উঠানের চৌকিতে চুপচাপ বসে আছে। তার সামনে এক পেয়ালা ধোঁয়া ওঠা মালাই চা। পেয়ালার হাতলটা 2 আঙুলে পেঁচিয়ে সোজা ঠোঁটের কাছে আনলো। হালকা একটা ফু দিয়ে ছোট্ট চুমুক দিল। আবেশে চোখ বন্ধ করে ফেললো কালাম। চতুর মস্তিষ্কটা প্রচণ্ড আরাম বোধ করছে। চাচা। চাচার বিকৃত সম্বোধনে একটু বিরক্ত হলো কালাম। চোখ বন্ধ রেখে মাথা নেড়ে সায় সূচকে ইশারা করলো। তা দেখে ছেলেটা একটু পুলকিত হলো। বাকি দুজনের দিকে একবার করে চেয়ে নিয়ে এবার মুখ্য কথায় ফিরল। কণ্ঠে একটু সতর্কতা মাখিয়ে এক বুক ভয় নিয়ে বলল, বাইরের একটু ঘুরাই। হেই কহনতে কামলা খাটতাছি, একটু বাইরে যাইতে চাইতাছি, একটু যাই। সাথে সাথেই 2 পাশ থেকে কোনোই গোতা খেলো ছেলেটা। তার 2 পাশে থাকা 2জন ছেলে আরো কিছু বলার জন্য তাকতে দিল। ছেলেটা ইশারার গুঁতোটা খেয়ে আমতামতা করে বলল, না মানে হয়েছে কি চাচা, এগুলাও আমার লগে যাইতে চাই। আপনি যদি। এক টানা চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রাখলো কালাম। চোখ দুটো বন্ধ করে যোগ আসনের মতো বসে আছে সে। গলাটা গম্ভীর করে খড়খড়ে সুরে বলল, যেতে চাস যাবি, কিন্তু স্নান ছাড়া এই আস্তানায় ঢুকবি না। কথাটার গভীর অর্থটা অন্য কেউ না বুঝলেও ওরা 3জন ঠিকই বুঝলো। রাতের এই নিরিবিলি সময়ে ফুর্তি করতে চাইছে ওরা। এসব বিষয়ে হস্তক্ষেপ দেখায় না কালাম সর্দার। এক সময় সেও যৌবনকালে এইসব নিয়ে মত্ত ছিল। বিভিন্নভাবে সিনেমার টিকিট জোগাড় করে নানান অসাধু কাজ করত। তাও সেটা লোক লজ্জার চক্ষু এড়িয়ে। তার সঙ্গী সাথীরা নানানভাবে ধরা পড়লেও সে নিজে কখনো ধরা পড়েনি। ব্যাপারটা কাকতালীয় হলেও চরম সত্যি। ঠোঁটের ঝলমলে হাসি কায়েম রেখে 3জনের খুশিতে কত কত হয়ে যেতে ধরলে পিছন থেকে গম্ভীর্য সুরে বলে উঠল, এখানকার কোনো ফার্মাসিতে যাবি না, ধরা পড়বি। দূর থেকে আনিয়ে নে। আর শোন, যদি কেউ কেলেঙ্কারি করতে গিয়ে ধরা পড়িস, একটারও ঘাড় আস্ত থাকবে না। সাবধান, মাথা কোন দিকে বডি কোন দিকে হুদিসও পাবি না। বিস্ময়ে 3জন একে অন্যের দিকে তাকালো। একসঙ্গে ঢোক গিলে কালাম সর্দারের কাছ থেকে বিদায় নিল তারা। পুরো আস্তানায় শুধু জেগে আছে কালাম, বাকি সবাই গভীর ঘুমে। লুঙ্গি ও কোমরের চিপা থেকে ফোন বের করলো। বাটন ফোনটা টিপে কল করলো সে। পেয়ালাটা আবার উঠিয়ে চুমুক দিতে নিলে ওই মুহূর্তে ফোনটা রিসিভ হলো। বিপরীত পাশ থেকে মার্জিত ও সভ্য সূচকে বলল, হ্যালো। উত্তরটা না দিয়ে বেশ জোরে চুমুক দিল কালাম। ভাবভঙ্গি এমন যেন চা খাওয়াটাই প্রধান কাজ, বাকি সব ব্যাপার পরে। হঠাৎ সে খেয়াল করলো একটা হ্যালো বলার পর আর কোনো শব্দ আসছে না। চায়ের শেষ চুমুকটা দিতেই বিদঘুটে হাসি দিল কালাম। হাসতে হাসতে লুঙ্গির কোচে কপাল মুছে বলল, ভয়ের জবান বন্ধ হলো নাকি? এবার শক্ত গলায় জবাব এলো, জানোয়ারের সাথে কথা বলতে ঘেন্না করে। একটু থামলো কালাম। হঠাৎ নীরবতা ছিঁড়ে হো হো করে হাসির পৈশাচিকতা ফুটে উঠল। কিছুক্ষণ পর হাসি থামাতে থামাতে গম্ভীর হলো সে। কণ্ঠ তীক্ষ্ণ করে বলল, মুখ সামলে কথা বলবি। তোর 14 গোষ্ঠী শেষ করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বেশি পাওয়ার দেখাতে যাবি তো মরবি। তাচ্ছিল্যের হাসি দিল চাকুক। হাসিটা থামিয়ে ডাইরেক্ট তুই তুকারি করতে লাগলো সে। পুরো বেপরোয়া ভঙ্গিতে গর্জে উঠল তখন, আমার 14 গোষ্ঠীর ভিতর তোর নাতনি বাদ নেই। মুখটা তুই সামলে কথা বলবি। তোর আলগা পাওয়ার আমায় দেখাতে আসিস না। থামলো না কালাম, ঝাঁঝের সাথে বলে উঠল, তোর ওই পাওয়ার আমার ছিড়বে। শালা জানোয়ারের বাচ্চা, তুই এইবার খালি আমার সামনে আয়। তোর বুকের কলিজা আমি 2 হাতে কুটি কুটি করবো। তুই আমাকে ঢপ খাইয়েছিস না, আমার চোখে পট্টি মেরে এতদিন চালাকি করেছিস। তোকে তো আমি বিনা সুদে ছাড়বো না। তুই একবার শুধু আসবি, তোর যে এমন দশা করব, রাস্তার শিয়াল কুত্তারাও তোকে শুকতে আসবে না। রাগটা একটু বেসামাল হয়ে যায়।
অমনি ধাম ধাম করে বিকট একটা আওয়াজ হয়। সেই আওয়াজে পুরোপুরি হকচকিয়ে যায় কালাম। ভুরু কুচকে বিষয়টা বোঝার চেষ্টা করতেই তীব্র ও ক্ষিপ্র গলায় চেঁচিয়ে উঠল জাঙ্কুক। তার ঝাঁঝপূর্ণ প্রতিটা শব্দ, বাক্য, কথা শুনে বাধ্য হয়ে ফোনটা কান থেকে দূরে সরালো সে। জাঙ্কুকের তেজপূর্ণ কথা তখনও থামেনি। তুই আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না শয়তান। তুই সেদিন আমার হাত থেকে বেঁচে গেলেও তোকে খোঁজা আমি বন্ধ করিনি। তোর জঘন্য কর্মকাণ্ডের ভিতর আমার বউকে ইনক্লুড করবি না। করলেই তুই শেষ। আমার নৃশংস রূপ তোকে খুন করে ছাড়বে। তোকে জবাই করতে কোনো আইন মানব না আমি। এই জন জাঙ্কুক তোকে শেষবারের মতো শাসিয়ে দিচ্ছে। তুই আমার সাথে শত্রুতা করতে চাস, করবি। আমি কোনো বাধা দেব না। শুধু আমার তের কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ওর কানের কাছে উল্টা পাল্টা কিছু ঢোকালেই তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি জন জাঙ্কুক, তোর মতো জানোয়ারকে ভয় পায় না। তোর পুরো কাহিনী কোন স্টাইলে পণ্ড করে দেখিস। এরপর আর কোনো কথা হয়নি জাঙ্কুকের সাথে। তেকে গ্রামে পাঠানোর পরও জাঙ্কুক কি করে নিশ্চিন্তে আছে এটাই হিসেব মেলাতে পারছে না কালাম। তার মনে হচ্ছে জাঙ্কুক এবার এসপার ওসপার সংঘর্ষ করতে চাইছে। তার চেয়ে বড় কথা ওই জাঙ্কুককে চুপ করে রাস্তা থেকে সরাতে হবে। জাঙ্কুককে আগে যদি মেরে ফেলা যায় তাহলে এখানে চিন্তা নেই। দ্রুত একটা পাকাপোক্ত প্ল্যান তৈরি করে ফেলতে হবে। আভিজাত্য কেবিনের শীতল এসিতে বসে আছে রানী। পুরো কেবিনের চতুর্পাশটা কাঁচের দেওয়ালে ঘেরা। চারপাশে নানান নান্দনিক জিনিস স্থান পেলেও শৌখিনতার ঘাটতি নেই। চার কোণা বাদামি রঙের ডেস্কে বসে আছে সে। তার সামনে রকিং চেয়ারে ভাবুক ভঙ্গিতে বসে আছে তার ভাই। দুজনের ভিতরের আলোচনা একটু আগে শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত চলছে। সিদ্ধান্তটা নেবে তার ভাই। গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য উৎসুক হয়ে আছে রানী। তার দৃঢ় বিশ্বাস তার ভাই কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এমনকি ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই বললেই চলে। অনেকক্ষণ পর ইন্টারকম বাজিয়ে 2 কাপ কফির অর্ডার দিল। কফিটা এসে পড়তেই নিজের বোনকে সেটা খেতে বলল। যদি কফির জায়গায় বিষও খেতে বলতো তাও নির্দ্বিধায় সে ঠিকই খেয়ে ফেলতো। ঠিক এমনই অটল বিশ্বাস কাজ করে তার ভাইয়ের প্রতি। কালো মগটা ডান হাতে তুলে চেয়ারে একটু পিঠ হেলিয়ে দিল। বোনের দিকে সরল চাহনিতে দৃষ্টি দিয়ে কফিতে চুমুক দিল ভদ্রলোক। শান্ত মেজাজের সাথে সে বলে উঠল, রিভেঞ্জটা ভুলে যা রানী। কফিতে চুমুক দিতে পারল না রানী। ভাইয়ের দিকে চমকানো দৃষ্টিতে তাকালো। এক চুমুক দিয়ে মগটা ডেস্কে রাখলো সে। চেয়ারের হ্যান্ডেলটায় 2 কোণই লাগিয়ে 2 হাতের আঙুলগুলো আবদ্ধ করলো সে। গলা খাঁকারিতে বলল, সব সময় রিভেঞ্জের জন্য মুখিয়ে থাকবি না, এটা খারাপ। এখন লিসাকে অ্যাব্রোডে পাঠিয়ে দে। ওর ব্যাপার নিয়ে এসব চিন্তা করলে তুই আমার ব্যাপারটা ঠিকঠাক মতো দেখতে পারবি না। কথাটা কি বুঝেছিস? রানী চোখ নিচু করে বলল, জি ভাইজান। রানীর থমথমে মুখ দেখে নরম হলো ভদ্রলোক। একটু ঝুঁকে এসে বলল, অতিরিক্ত সফট হওয়া ঠিক না রানী। তৎক্ষণাৎ চোখ তুলল রানী মুখার্জি। ভাইয়ের দিকে চোখাচোখের দৃষ্টি রেখে বলল, আমি আর আপনি কেউই লিসার উপর হাত তুলেনি ভাইজান, কোনো দিনও না। শুধু একটা ভুলের জন্য ওকে পিটিয়ে জখম করে দিল। ওর পিঠের দাগগুলো আজও মুছে যায়নি ভাইজান। পায়ের একটা নখ এখনো নষ্ট হয়ে আছে। আপনি এখনো চুপ করে থাকবেন? দোষটা কি লিসার ছিল না? না, ছিল না। ওর বয়সটা ওই রকম, মা ছাড়া বড় হয়েছে। আপনার আদরটাও কপালে জোটেনি। আমিও আপনার বিজনেসের কাজে ব্যস্ত থাকতাম, সেখানে ওর এরকম হওয়াটাই স্বাভাবিক না? তাছাড়া ভুল করেছে বলে এত বড় শাস্তি দেবে? একটা মেয়ের গায়ে সোজা হাত, তাকে মারপিট। আপনি আমাকে না থামালে এতদিনে লেটা চুকিয়ে দিতাম ভাইজান। অন্তত লকআপের হাওয়া তো তাকে খাওয়াতামই। সবসময় বাড়াবাড়িটা ভালো নয় রানী। এক হাতে কখনো তালি বাজে না, এটাও মাথায় রাখবি। প্লিজ সিচুয়েশনটা বিগড়াতে যাস না। লিসাকে রেডি করে পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দে। জি জি ভাইজান। কথাটা বলতে গিয়েও তোতলে ফেললো রানী। আজ গুনে গুনে 5ম দিন। প্রায় 35 ঘন্টা যাবৎ যোগাযোগহীন, পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঢলে পড়েছে তে। একটা মানুষ কিভাবে নিখোঁজ হয়ে যায়, কোনো সাড়া নেই, কোনো খবর নেই, কোনো খোঁজ নেই।
চাঙ্কুক যে ভিতরে ভিতরে কিছু একটা নিয়ে খুব মুশকুল থাকতো, সেটার জন্য কি খারাপ কিছু হয়েছে? তাড়াতাড়ি নিজেকে শান্ত করে তে। এইসব কুলক্ষণ নিয়ে ভাবলে সে স্থির থাকতে পারে না। অস্থির হলেই রুমের ভিতর পায়চারি করতে থাকে। পা দুটো ব্যথায় ভেসে উঠলেও পায়চারি থামে না। তার কাছে মিনহোর নাম্বার ছাড়া আর কারোর নাম্বার নেই। মিনহোর ছেলেটাও ফোন বন্ধ করে রেখেছে। সুকাকে একবার কল দেবে? না, সুকাকে কল দিলে আয়ুরাও টেনশন করবে। ওখানে জিন চিকিৎসাধীন অবস্থায় আছে। দাদা ভাইয়ের সাথে কথা বলে সুরাহা চাইতে হবে। ধ্যাত, তাও তো হয় না। দাদা ভাই একটা জরুরি কাজে শহরে গিয়েছে, কবে ফিরবে কেউ জানে না। মাথা খাটাতে পারছে না তে, কিছু সহ্য হচ্ছে না। পায়চারি করতে করতে হঠাৎ তার খোপাটা আলগা হয়ে খুলে গেল। ফোনটা হাতে নিয়ে আবারও দুটো নাম্বার পরপর কল দিল। মেয়েলি সুরে লাগাতার একই জবাব। আপনি যে নাম্বারটায় কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। ঠোঁট শক্ত করে ফোনটা ছুঁড়ে ফেলতে নিল, কিন্তু ফেললো না। আস্তে করে ফোনটা বিছানার দিকে ছুঁড়ে দিল। সাংঘাতিক কিছু হয়েছে, না হলে ফোনটা শুধু শুধু বন্ধ থাকবে না। মিনহোর ফোন যেখানে হামেশা খোলা থাকে সেখানে অদ্ভুত কাণ্ডের মতো বন্ধ। আর কতক্ষণ? 5টা দিন যাবৎ নিজেকে পাগল পাগল লাগছে। এলো চুলেই দক্ষিণ টু উত্তর দিকে পায়চারি করছে সে। এলো চুলগুলো হাঁটার জন্য কোমরের সাথে বাড়ি খাচ্ছে। সময়ের প্রতিটা কাঁটা তো এগোচ্ছে, কিন্তু কাঁটাগুলো সুইয়ের মতো ভয়ঙ্কর খোঁচা দিচ্ছে। নাস্তার জন্য ডাকতে এসে পায়চারির দৃশ্য দেখে প্রচণ্ড ধাক্কা খায় রোজ। তেকে উদ্ভ্রান্তের মতো অস্থির দেখে চট জলদি রুমে ঢোকে। সরাসরি তের সামনে এসে দুই বাহু ধরে চিন্তিত সুরে বলে, এই সমস্যা কি? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তোকে যে নিচ থেকে ডাকছে ছোট মা, তুই কি শুনেছিস? কি হয়েছে তে? রোজের দিকে তাকিয়ে অনবরত হাত কচলাচ্ছে তে। কি বলবে কিভাবে বলবে কিছুই মাথায় ঢুকছে না। মাথাটা ডানে ঘুরিয়ে বিছানায় থাকা কালো ফোনটার দিকে তাকালো। এদিকে রোজ উত্তর না পেয়ে তের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এরপর স্বাভাবিক কণ্ঠে আশ্বস্ত সুরে বলল, বলবি না কি হয়েছে? দেখ তো, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবি। বুবুকে বলবি না? ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তে। বড় করে ঢোক গিলতেই চোখ বন্ধ করে সে। আর চিকন চিকন ভ্রু দুটো রাগ নয়, বরং হতবিহ্বল হয়ে কুঁচকে আছে। ঠোঁটটা থরথর করে কাঁপতেই চোখের পাপড়ি ছুঁয়ে এক ফোঁটা জল বেরোলো। তা দেখে দারুণ উদ্বেগে চঞ্চল হয়ে উঠল রোজ। তের বাহু জোড়া মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তে কিচ্ছু লুকাস না, তাড়াতাড়ি বল কি হয়েছে। ভাইয়ার খোঁজ এখনো পাসনি? কিছু কি হয়েছে? কিছু তো বল গাধি। ভেজা পাপড়ি খুলে সামনের দিকে তাকালোতে কিছু একটা বলতে কেউ স্থির হয়ে গেল রোজ। মুহূর্তের ভিতর চোখের সাদা অংশটা লাল হয়ে গেছে তের। নাকের ডগাটা লাল হতে শুরু করেছে। তে আগের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদেনি না, সে হাওমাও করে উঠছে। তার চেহারায় ভয় ছেয়ে থাকলেও বাইরে পুরোপুরি শক্ত। থর থর ঠোঁটে লাল বর্ণ চোখ দিয়ে যেই না ভয় নিংড়ে আসছে, তাতে সংবাদটা শুভ লাগছে না। থুতনি ছেড়ে দিল রোজ। কাঁধ দুটোতে হাত রেখে সাহস জুগিয়ে বলল, তুই ভয় পাচ্ছিস তে? তে পূর্ণ দৃষ্টিতে রোজের দিকে তাকালো। এবার মৃদুস্বরে বলল, না। কণ্ঠের সততা দেখে প্রসন্ন হলো রোজ। ভাবছিস ভাইয়া বাঁচবে কিনা, এটা নিয়েই এত ভয় পাচ্ছিস, তাই তো? কথাটায় বুলেটের মতো ধাক্কা খেলো তে। ভয়ের দোলাটা ঠেলে ঠুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ পাচ্ছি, খুব বাজেভাবে পাচ্ছি। তোমাকে মিথ্যা বলে লাভ নেই, তুমি সব সময়ের মতো আজও মন পড়ে ফেলেছ। আমাকে চিন্তা মুক্ত থাকতে বলো না রোজ বুবু। ওনাকে যেই পর্যন্ত চোখের সামনে না দেখবো, না ছোবো, তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারবো না। তুমি আমাকে একা ছাড়ো বুবু, একা থাকতে দাও। রোজ আর কোনো কথাই বলো না। কোনো প্রকার সহমর্মিতার প্রয়োজন নেই এই মুহূর্তে। সহমর্মিতা দেখানোর চেয়ে তের সাহসী কথা দেখতে ইচ্ছুক সে। এই তে একসময় চরম লেভেলের গাধা ছিল, এটা কেউ বিশ্বাস করবে না। গাধা বলাও ভুল হবে। তার গালে কঠিনভাবে চড় মারলেও উফ আওয়াজ করতো না, আড়ালে কাঁদতো, নয়তো নীরব হয়ে যেত। সময়ের সাথে পরিস্থিতির চাপে মানুষের কত কি পাল্টে যায়। স্বভাব, চরিত্র, আচার আচরণ সব কিছুই পাল্টে যায়। পাল্টে যায় পুরনো খোলসের ব্যক্তিত্ব। নিজেকে শক্ত, সামর্থ্য, সাহসী বানাতে গিয়ে ধারণ করে নতুন অস্তিত্ব। সেই খোলসের আড়ালে ঢাকা পড়ে গোবেচারা ব্যক্তিত্বটা।
দুর্বল ব্যক্তিত্বের মানুষরা সমাজের অনুপযোগী জীব, সেটা মানুষ তাদের ক্ষণে ক্ষণে বুঝিয়ে ছাড়ে। রুম থেকে নিঃশব্দে বেরোতে নেয় রোজ। ভেজা চোখ নিয়ে বিছানায় বসে আছে তে, দৃষ্টিটা মেঝের দিকে নিক্ষিপ্ত করা। দরজার চৌকাঠ পেরিয়ে বাইরে যেতেই একটু থামলো রোজ। মাথা ঘুরিয়ে তের উদ্দেশ্যে বলল, বাইরে বৃষ্টি পড়ছে। আমার কাছে শুনেছি বৃষ্টির জল ছুঁয়ে দোয়া করলে সেটা নাকি কবুল হয়। চট করে দরজার দিকে তাকালো তে। দরজায় আর রোজ নেই, তার চলে যাওয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। হাতের তালু দিয়ে চোখ মুছল তে। তার পিছনে থাকা জানলাটা বন্ধ। বাইরে যে তুমুল আকারে বৃষ্টি পড়ছে সেটা বন্ধ জানলার জন্য খুব একটা বোঝা যায়নি। বিছানায় পুরোপুরি উঠে সোজা জানলা খুলতে চলে গেল সে। জানালাটা খুলে দুই হাতে টান দিতে কাঠের দ্বার দুটো খুলে গেল। ঝপঝপ করে এক ঝাঁক বৃষ্টির ফোঁটা তার শাড়িতে এসে পড়ল। লাল নীল গোলাপি রঙের মোটা পাড়ের শাড়িটায় ছোঁয়ার জন্য কিছুটা ভিজে গেল। ডান হাত দিয়ে বাড়তি জলটা ঝাড়া দিল তে। জানলা দিয়ে মুষল ধারে শীতল বর্ষণের দিকে তাকালো। গাছগুলো স্নান করে মিষ্টি গন্ধ ছড়িয়ে দিচ্ছে। মাটির ভেজা গন্ধটাও মৃদু মৃদু পাচ্ছে। খোলা জানলায় হাত বাড়িয়ে দিল তে। ভারী ভারী বৃষ্টির ফোঁটা বরফের মতো তার হাত দুটো ভিজিয়ে দিচ্ছে। গভীর করে দম নিয়ে চোখ বুঝল সে। হাত দুটো মুঠো করতেই চোখ ভিজে উঠল। ভিতরে সব কিছু উজাড় করলো ওই মুঠোর মধ্যে। প্রতিটা কথা আওড়াতে আওড়াতে চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল তার। তবুও থামে নিতে। সবটুকু কথা ব্যক্ত করে অস্থির হয়ে বলল, আমার জীবনে এরকম পরিস্থিতি আর কখনো আসেনি। আমি নিজের জন্য কষ্ট পেলেও আজ ভেঙে যাচ্ছি। আমি খুব দুর্বল, খুব বেশি দুর্বল। এই দুর্বলতা তাকে না দেখা পর্যন্ত কাটবে না। আমি শুধু জানি আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। এই ভালোবাসার ব্যাখ্যা দেওয়া যায় না। আমার মধ্যে যেই ভয় ভর করেছে তা দয়া করে দূর হোক। আমার স্বামী, আমার অভিভাবক, আমার সব কিছু সুস্থভাবে ফিরে আসুক। সে আমাকে কোনোদিনও কষ্ট দেয়নি, কোনোদিনও আমাকে নিচু চোখে দেখেনি। আমার মধ্যে হাজারো ভূত থাকলেও তার কাছে অপদস্থ হয়নি। আমাদের সাক্ষাৎ খুব অল্প দিনের, হয়তো বারবার সে দূরে চলে যায়। আমি চাইলেও বাধা দিতে পারি না। আজ সে কোথায় আছে আমি তা জানি না। যেই ফোন দিয়ে কিছুদিন আগেও কথা বলেছিলাম সেই ফোনটা 5 দিন ধরে বন্ধ। আগে কখনো ফোন বন্ধ হয়নি। আমি তাকে কোনোদিনও অসভ্য বলবো না। সে একবার ফিরে আসুক। খুই খুই যাওয়াই সময় মিনি নেই তার পরাজয়। জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘেরা বাতাসে, তবু সে দূরে তা মানে না। যার কথা ভাসে মেঘেরা বাতাসে, তবু সে দূরে তা মানে না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। মুঠো ভরে ভরে নিচ দিয়ে লম্বাকারে জল পড়ছে। বৃষ্টি যেন মুঠো ভর্তি করার মহা আনন্দে আছে। হঠাৎ পিছন থেকে রাগ দেখে বলল, এই তে, তুই বসে বসে বৃষ্টির জল ঘাটছিস, আবার ঠান্ডা লাগাতে চাস? তাড়াতাড়ি হাত সরা। কানে মায়ের ডাক শুনে চমকে গেল তে। অতি দ্রুত নিজেকে ধাতস্থ করে হাত ভিতরে ঢোকালো। আঁচলে মুছতে মুছতে মাথা না ঘুরিয়েই বলল, তুমি যাও, আমি আসছি, আর হাত বাড়াবো না। জঞ্জুন এক পলক মেয়ের দিকে তাকিয়ে থেকে নিরুত্তাপ কণ্ঠে বলল, মরে থাকে যেন, খেতে আয়। তোর বড় মা কুমড়া পাতার বড়া বানিয়েছে, দেরি করিস না। জঞ্জুন চলে যেতেই মাথা ঘুরালো তে। জঞ্জুনের গমন দেখে চলে নিঃশ্বাস ছাড়লো। খেতে একদম ইচ্ছে না করলেও কথা রাখার জন্য খেতে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত মাথায় ওঠালো। এলোমেলো চুলগুলো খোপা করতেই হঠাৎ টুট টুট বিপ হলো। আয়নার ভিতর দৃষ্টি থমকে
চোখের চাহনি বড় বড় হতে লাগলো। মাথার খোপা পাকানো হাত দুটো শক্ত হয়ে আছে। বুকের হৃৎপিণ্ডটা এক ধাপ করে বাড়ছে। এটা কি ভ্রম নাকি সত্যি? কল্পনা না বাস্তব? অতীত না বর্তমান? কণ্ঠনালী শুকিয়ে বক্ষতালু পর্যন্ত শুকিয়ে আসলো তার। আয়না থেকে চোখ সরিয়ে বামে তাকালোতে বিছানার উপর কালো ফোনের স্ক্রিনটা জ্বলে আছে। এটাও ভ্রম না, কল্পনা না, অতীত না, এটা চূড়ান্ত সত্য। যে ফোন বেজেছে, নোটিফিকেশনের টোনটা স্পষ্ট কানে শুনেছে। মাথা থেকে 2 হাত নামিয়ে ফেললো সে। পা দিকে সম্পূর্ণ ঘুরে বিছানার দিকে এগিয়ে গেল। ডান হাত এগিয়ে ফোন হাতে নিতে ঢোক গিলে নিল। ফোনের স্ক্রিনে নিউ মেসেজ লেখা, সেখানে বৃদ্ধাঙ্গুল রাখলোতে। পুরো স্ক্রিনটা বদলে গিয়ে মেসেজের ওয়ালটা ওপেন হলো। সেখানে একটা অপরিচিত আনসেভ নাম্বার থেকে মেসেজ এসেছে। সম্পূর্ণ ইংরেজি কিবোর্ডের ইংরেজি বর্ণমালায় ক্যাপিটাল অক্ষরে লেখা, নিচে এসো, কাউকে বলতে যেও না, অ্যান্টিসেপটিক লিকুইডটা নিয়ে দ্রুত এসো, প্লিজ ডোন্ট প্যানিক, নিউ সিম, মিস্টার জন।